আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সাধারণ গণিতের 16 নম্বর অধ্যায় অর্থাৎ পরিমিতির অষ্টম লেকচারটি নিব। এর আগে 7টা লেকচার হয়েছে এবং আমরা 16.2 ম্যাক্সিমাম কমপ্লিট করে ফেলেছি। একটা বা দুটা ম্যাথ বাকি আছে যেগুলো তোমরা আশা করি নিজে থেকেই পারবা। এত দূর পর্যন্ত যদি বুঝে থাকো এই ম্যাথগুলো নিজে থেকেই পারবা। যেমন এই ম্যাথটা আমাদের একদম উদাহরণের একটা ম্যাথের সাথে সরাসরি মিলে যায়। যেমন একটি ট্রাপিজিয়ামে এই সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য এবং অপর দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ওই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি জানি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের গুণফল ইন্টু উচ্চতা। তার মানে এখানেও কোনোভাবে আমাকে উচ্চতার কাছাকাছি পৌঁছাইতে হবে আর কি। ঠিক আছে, আমি এই ধরনের ম্যাথ উদাহরণের মধ্যে সরাসরি করাইছি। আমি তোমাকে যদি একটু দেখাই, ধরো আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও আমি তোমাকে একটু দেখাই। স্ক্রিনটা শেয়ার দিয়ে নিই। ওকে, স্ক্রিন হয়তো সামনে গেছে, আসো আমি তোমাকে দেখাই দিই কই করাইছি। আমরা উদাহরণের ম্যাথ কই করছিলাম? এটা না, আমরা 5-এ করছি হয়তো। হ্যাঁ, এই যে আমরা একদম হুবহু ম্যাথ করছি। এই যে উদাহরণ 14টা দেখো। উদাহরণ 14 বলতেছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 91 সেন্টিমিটার ও 51 সেন্টিমিটার, অপর দুই বাহুদ্বয়ের দৈর্ঘ্য 37 সেন্টিমিটার ও 13 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। এবার তুমি আজকের প্রশ্নটা দেখো। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 31 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার এবং অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সব কিছু সেম, প্রসেস সেম, খালি মাত্র ভ্যালুগুলোর মান ভিন্ন দেওয়া। তাহলে এটা আমরা কিভাবে করছিলাম সেটা যদি একটু দেখে নিই, তাহলে এটা আমাদেরকে 20 মিনিট ধরে করে দেওয়া লাগবে না, আমাদের 20 মিনিট সময় সেভ হবে। তা আমি তোমাকে একবার দেখাই দিই। দেখো এখানে আমরা যেটা করছিলাম যে আমাদের যা যা তথ্য দেওয়া ছিল সেগুলো লিখে নিয়েছিলাম। তারপরে আমরা এই দূরত্বটাকে এক্স ধরেছিলাম, এটাকে এইচ ধরেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল এইচ বের করা। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য ছিল এইচ বের করা। তাহলে দেখো এখান থেকে আমরা প্রথমত আমাদের যা যা ভ্যালু দেওয়া ছিল সেগুলো লিখে নিয়েছি, তারপরে যাকে যাকে ধরবো সেগুলো লিখে নিয়েছি। তারপরে এই যে এই ত্রিভুজের মধ্যে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করছি। তারপরে আমরা এই ত্রিভুজের মধ্যে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করছি। দেন ওখান থেকে আমরা কি করছি দেখো তো, এক্স আর এইচ, এখানে এই সমীকরণের মধ্যে এক্স আর এইচ দুটা সমীকরণ, দুটা চলক, তার মানে সমাধান করা যাবে। আমরা কি করছি, মান বসায় দিয়ে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করছি। এবার এক্স এর মান বসায় আমাদের যা উদ্দেশ্য ছিল ওই যে উচ্চতা নির্ণয় করা, সেই এইচ নির্ণয় করে ফেললাম। আমরা যেহেতু এইচ জেনে গেছি তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লিখতে পারবো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। উচ্চতা তো বের করলাম এতক্ষণ ধরে, তাহলে সেটা বসাই দিলেই কাজ শেষ। আচ্ছা, এটা যারা ক্লাস করছো তারা তো বুঝলাই, যে করো নাই একটু ক্লাসটা যখন করবা এটা বুঝে যাবা। ঠিক আছে, আমি এটা স্কিপ করি, তোমাদের হোমওয়ার্ক থাকুক এটা। ঠিক আছে, হুম, ঠিক আছে তো নাকি বলো? ঠিক আছে। আচ্ছা, ইলহাম এটা স্কিপ করব? ভাই 16.3 শুরু করেন। হ্যাঁ হ্যাঁ, আমরা চলো শুরু করি। তাহলে আমরা এবার আমার আমার বোর্ড কি দেখা যাচ্ছে? জি। আচ্ছা, ঠিক, বোর্ড দেখা গেলেই হইলো। তাহলে ওকে, চলো আমরা 16.3-এ তাহলে ঢুকে যাই। আমাদের আর এদিকে কাজ নাই, এটা আমাদের পারবো। আর এটা তো আমরা গতকালকেই করে দিয়েছি। ঠিক আছে, অষ্টভুজ মানে কি, 8টা বাহুর দৈর্ঘ্য এবং কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব দেওয়া আছে। তাহলে এখান থেকে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তুমি 8 দ্বারা গুণ করে দিলে ক্ষেত্রফল পেয়ে যাবে আর কি। অষ্টভুজটা আঁকাবা, যদি আঁকাতে নাও চাও তাও সমস্যা নাই, স্যার বুঝে নিবে যে তুমি বুঝো। ঠিক আছে, আচ্ছা এইটা তোমরা হোমওয়ার্ক করতে পারবা। এতদিন পর্যন্ত যে আয়তকার ক্ষেত্রে যতগুলো ম্যাথ করছি দেখবা কোনো 2টা বা 3টা ম্যাথ এখানে ঘুরে ফিরেই আর কি দিয়েছে, তো করে দিলাম না আর কি। আমরা সামনে সৃজনশীল করাবো, বোর্ড কোশ্চেনগুলো করাবো, তাই এটা করে দিলাম না। এটা তোমরা একটু চেষ্টা করলেই পারবা। ঠিক আছে, আর এটা দরকার নাই, এগুলো দরকার নেই, এগুলো আসে না পরীক্ষায়। তুমি এমনি নিজের ব্রেনকে টেস্ট করার জন্য এগুলো করতে পারো। এটা ইটস টোটালি আপ টু ইউ। ওকে, তো আমরা আজকে বৃত্ত সংক্রান্ত পরিমাপ শুরু করব। আর বৃত্ত সংক্রান্ত পরিমাপ যে অধ্যায়ে আলোচনা করা হয়েছে সেটা আমাদের হচ্ছে 16.3। সেটা আমাদের হচ্ছে 16.3, তাহলে 16.3।
এটা আমাদের বৃত্ত সংক্রান্ত আলোচনা করা হয়েছে। তাহলে আমরা আগে কি করব, বৃত্ত সংক্রান্ত যতটুকু জিনিস আমাদের জানা দরকার, তাহলে আমরা এই অধ্যায়টা শুরু করতে পারবো সেটুকু আমরা জেনে নেব। ধরো এটা আমাদের একটা বৃত্ত, ঠিক আছে, ধরো এটা আমাদের একটা বৃত্ত। তাহলে বৃত্তের ক্ষেত্রে যে জিনিসটা থাকে, বৃত্তের একটা কেন্দ্র থাকে, তাহলে তোমাকে আগে কেন্দ্রকে ডিফাইন করতে হবে। ধরো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, বৃত্তের কেন্দ্র এটা। আচ্ছা, তার মানে কি, এই যে আমি তোমাকে একটু বলি, এটা হচ্ছে আমাদের এই বৃত্তের হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। আর এই যে গোলাকার পথটা দেখতেছো, এই পথটা তুমি যদি এখান থেকে যাত্রা শুরু করে টোটাল বৃত্তাকার পথটা ঘুরে আবার এই বিন্দুতে আসো, তাহলে তুমি যতটুকু দূরত্ব অতিক্রম করলা তাকে তুমি বলো হচ্ছে পরিধি। তার মানে আমরা পরিধি চিনলাম। আর এই বৃত্তের মধ্যে যতটুকু জায়গা আছে তাকে আমরা বলি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল। তাহলে মোটা দাগে আমরা তিনটা জিনিস চিনলাম, বৃত্তের কেন্দ্র চিনলাম, বৃত্তের পরিধি চিনলাম, বৃত্তের ক্ষেত্রফল চিনলাম। যে আমি আবার বলি, যেটা একদম মিডিলে থাকবে তাকে তুমি বৃত্তের কেন্দ্র বলবা। আচ্ছা, আর একটা বিন্দু থেকে, বৃত্তাকার পথের একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতে যদি ঘুরে আসো, তাহলে তুমি যতটুকু পথ অতিক্রম করলা তাকে তুমি পরিধি বলবা। চতুর্ভুজের ক্ষেত্রে চার বাহুর যোগফলকে আমরা পরিসীমা বলতাম, আর বৃত্তের ক্ষেত্রে সেই পরিসীমাটা পরিধি নাম হয়, কারণ বৃত্তের তার বাহু নাই, ঠিক আছে, একটাই বৃত্তাকার পথ। আর বৃত্তের মধ্যে যতটুকু জায়গা আছে তুমি তাকে বৃত্তের ক্ষেত্রফল বলো। এবার আসো, বৃত্তের কিছু টার্ম আছে, সেই টার্মগুলো আমরা চিনি নি। মনে করো এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, ঠিক আছে, এই বৃত্তের এটা হচ্ছে আমাদের কেন্দ্র, ঠিক আছে। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এখানে অসংখ্য দূরত্ব সম্ভব। এখানে এই দূরত্ব নিতে পারো, অথবা তুমি এই দূরত্ব নিতে পারো, যে কোনো দূরত্ব নিলেই কি হবে বলো তো, এটা হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। এটা তো আমাদের কেন্দ্র, আর এটা আমাদের পরিধি, তাই না, পরিধির উপরস্থ একটা বিন্দু, তাই না। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়, এবং ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আমরা যদি এখানে নাম দিই, তাহলে ও এ বি সি, আমরা তাহলে এখানে বলতে পারি এখানে ও এ সমান, আর বৃত্তের সকল ব্যাসার্ধ সমান তুমি তো জানো, তাহলে ও এ সমান ও বি সমান ও সি সমান আর। এটা তুমি ছোটবেলা থেকেই জানো, আমি তোমাকে জাস্ট মনে করাই দিতেছি, ঠিক আছে, আমি তোমাকে শিখাইতেছি না, আমি তোমাকে জাস্ট মনে করাই দিতেছি যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়, এবং বৃত্তের সকল ব্যাসার্ধ সমান, এবং ব্যাসার্ধের যেহেতু ইংরেজি নাম রেডিয়াস, তাই এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এটা গেল। এবং তুমি দেখো কেন্দ্র দিয়ে যদি কোনো, মানে দেখো বৃত্তের পরিধির উপরস্থ দুইটা বিন্দু যদি তুমি যোগ করো, বৃত্তের পরিধির উপরস্থ দুইটা বিন্দু যদি তুমি যোগ করো, তাহলে তুমি যা পাও তাকে তুমি বলো হচ্ছে জ্যা। বৃত্তের পরিধির উপরস্থ, মনে করো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, দুইটা বিন্দু যোগ করলাম, তাহলে আমি যা পাবো তাকে আমরা বলি হচ্ছে জ্যা, ঠিক আছে। এমন যে যেটা মনে করো কেন্দ্র দিয়ে যায়, কোনো বৃত্তের এমন একটা জ্যা যেটা কেন্দ্র দিয়ে যায়, তাকে তুমি বলতে পারো হচ্ছে সেটা হচ্ছে এই বৃত্তের ব্যাস, ঠিক আছে, এই বৃত্তের ব্যাস। তার মানে এটা হচ্ছে আমাদের ব্যাস। তাহলে আমি কি কি চিনলাম এখানে, আমি এখানে ব্যাসার্ধ চিনলাম, জ্যা চিনলাম, ব্যাস চিনলাম। আমি আবার বলছি, পরিধি দেখো মানে আমাদের ব্যাসার্ধ হচ্ছে যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এবং বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। এবং বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো দুইটা বিন্দু যদি তুমি যোগ করো, তাহলে যেই লাইন পাবা তাকে তুমি জ্যা বলবা, এবং বৃত্তের যেই জ্যা কেন্দ্র দিয়ে যায় তাকে তুমি ব্যাস বলো। এই ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে যে সম্পর্ক দেখো তো, এই যে ব্যাসের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব তো আমাদের আর, এই দূরত্ব আর, তার মানে কি ব্যাসটা হচ্ছে টোটাল 2r। তাহলে বলতে পারবো ব্যাস সমান 2 ইন্টু ব্যাসার্ধ, 2 ইন্টু ব্যাসার্ধ। তুমি নামের সাথে মিল পাবা, ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসের অর্ধ। তার মানে কি ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যাসার্ধকে দ্বিগুণ করলে ব্যাস পাওয়া যায়, ব্যাসার্ধকে দ্বিগুণ করলে কি পাওয়া যায়, ব্যাসার্ধকে যদি দ্বিগুণ করো তাহলে ব্যাস পাওয়া যায়। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা বৃত্তের যত কিছু দরকার, আমাদের এই অধ্যায়ের জন্য যতটুকু দরকার আমরা পেয়ে গেছি। এখন এই অধ্যায়ে তুমি আরও দুইটা জিনিস সম্পর্কে একটু অবগত হবা, সেটা হচ্ছে মনে করো এই হচ্ছে আমাদের একটা বৃত্ত, তোমাকে এই বৃত্তে পরিধির একটা অংশ তোমাকে বের করতে বলবে মনে করো এই যে এ থেকে বি পর্যন্ত এই দূরত্বটুকু কত, এ থেকে বি পর্যন্ত এই দূরত্বটুকু কত বের করো, ঠিক আছে, আমরা বের করব। আবার তোমাকে এমনও বলতে পারে, মনে করো একটা বৃত্ত দিয়ে দিল, আর একটা বৃত্ত দিয়ে দিল, তোমাকে সেই বৃত্তের কি বলবে জানো, একটা বৃত্ত কলার ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে। সেটা কেমন, মনে করো এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র এটা, তাহলে মনে করো এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, এবং এখান থেকে তুমি যদি যোগ করো,
তাহলে মনে করো এখানে একটা বৃত্তাংশ পাইলা, এই যে এটা একটা বৃত্তাংশ পাইলা। এখন এই বৃত্তাংশের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলবে। আমরা এই ক্ষেত্রফলও নির্ণয় করব, আমরা এই বৃত্তকলার দৈর্ঘ্য নির্ণয় করব। এটাকে বলা হয় হচ্ছে বৃত্তকলার দৈর্ঘ্য, বৃত্তকলার দৈর্ঘ্য। আচ্ছা, এটা গেল। আর এটাকে বলা হয় হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল বা বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল। আমরা আগে এই অধ্যায়ে কি কি শিখবো তার একটা সামারি বা পরিচয় জেনে নিলাম। তাহলে আমরা এই অধ্যায়ে যা যা শিখবো সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল এবং পরিসীমা রিলেটেড আলোচনাগুলো করব। তো আসলে এখানে প্রমাণ পড়ানো যায়, কিন্তু আসলে প্রমাণ পড়ানোটা অর্থিত না। মানে আমি পড়াইতে পারি, তবে এই ক্ষেত্রে সময় নষ্ট ছাড়া কিছু হবে না। আমি প্রমাণটা আপাতত স্কিপ করতে চাচ্ছি। তোমরা যদি আমাকে পারমিট করো আমি প্রমাণটা স্কিপ করব। প্রমাণ স্কিপ করব? জি ভাই করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে প্রমাণটা স্কিপ করি যাতে আমাদের একটু সময় বাঁচে আর কি। আমাদের তো হিউজ সিলেবাস, এখন এই সিলেবাস কমপ্লিট করতে গেলে আমাকে একটু প্রমাণ স্কিপ করতেই হবে। তো আমরা প্রথমত বৃত্তের পরিধি নিয়ে আলোচনা শুরু করব। বৃত্তের পরিধি নিয়ে আলোচনা শুরু করব। তাহলে ধরো এটা আমাদের একটা বৃত্ত, এই বৃত্তের এটা হচ্ছে আমাদের কেন্দ্র, ঠিক আছে? এই বৃত্তের কেন্দ্র, কেন্দ্রকে সবসময় তুমি ও দ্বারা প্রকাশ করবা। ও দ্বারা কেন প্রকাশ করবা? ও হচ্ছে অরিজিন, অরিজিন মানেই হচ্ছে কেন্দ্র। তাহলে এই বৃত্তের মনে করো এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর, ঠিক আছে? এটা আমাদের ব্যাসার্ধ আর। তাহলে কোন একটা বৃত্তের, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে বলবা যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ আর হলে, ব্যাসার্ধ তো তুমি চিনো, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। আর হলে সেই বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি তুমি লিখতে পারবা বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি, পরিধি তো দৈর্ঘ্য, তাহলে পরিধি তুমি লিখতে পারবা 2πr। ঠিক আছে, এটার একক কী হবে? আর যে এককে থাকবে তুমি পরিধিকে সেই এককে পাবা। আর যদি সেন্টিমিটারে থাকে তাহলে বৃত্তের পরিধিকে তুমি সেন্টিমিটারে পাবা। এটা কেন পাবো আমি তোমাকে একটু বলি। দেখো তুমি যদি এখানে একটু তাকাও, 2 তো একটা ধ্রুবক সংখ্যা, 2-এর তো কোনো একক নাই রে ভাই, 2-এর কোনো একক নাই। পাই একটি ধ্রুবক সংখ্যা, তোমরা হয়তো পাইয়ের সাথে পরিচিত, আমি পাইয়ের সাথে তোমাদেরকে একটু পরিচয় করাই দিই। পাই হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা যার মান 3.1416, এভাবে অসংখ্য চলতে থাকে। তোমাকে যদি পরীক্ষায় পায়ের কোনো মান দিয়ে দেয় তোমাকে সেটাই ব্যবহার করতে হবে, আর যদি দিয়ে না দেয় তুমি 3.1416 এটা ব্যবহার করতে পারো। পায়ের কোনো একক নাই, এটারও কোনো একক নাই, একক নাই, এটারও কোনো একক নাই, ঠিক আছে? এখন দেখো 2-এর তো কোনো একক নাই তুমি জানো, পায়েরও কোনো একক নাই, তাহলে কি আর এর যে একক সেটাই হবে বৃত্তের পরিধির একক। তাহলে আর যদি সেন্টিমিটারে থাকে বৃত্তের পরিধি তুমি সেন্টিমিটারে পাবা, আর যদি মিটারে থাকে তাহলে বৃত্তের পরিধি তুমি মিটারে পাবা, আর যদি ফিটে থাকে তাহলে বৃত্তের পরিধি তুমি ফিটে পাবা। এককের ব্যাপারটা এই। আর এটা হচ্ছে আমাদের বৃত্তের পরিধি। এই সূত্র দিয়ে আমরা বৃত্তের পরিধি নির্ণয় করব। তার মানে দেখো বৃত্তের পরিধি নির্ণয় করতে গেলে শুধুমাত্র বৃত্তের ব্যাসার্ধ জানা লাগে, মানে 2-এর মানও তুমি জানো, পায়ের মানও তুমি জানো। তার মানে শুধুমাত্র বৃত্তের ব্যাসার্ধ জানলে তুমি সেই বৃত্তের কি বের করে ফেলতে পারবা? পরিধি বের করে ফেলতে পারবা। তোমাকে যদি কোনো সময় বৃত্তের ব্যাস দিয়ে দেয়, বৃত্তের ব্যাস দিয়ে পরিধি নির্ণয় করতে বলে তুমি পারবা না, আমি তোমাকে শিখাই দিই। মনে করো তোমাকে এই বৃত্তের ব্যাস দিয়ে দিল, এই ব্যাসকে তুমি ডি দ্বারা প্রকাশ করতে পারো, ঠিক আছে? বৃত্তের ব্যাস দিয়ে দিল, তুমি এখন কি বলতে পারো? দেখো তো তুমি সূত্র কি জানো? ব্যাস হচ্ছে 2 × ব্যাসার্ধ। তাহলে এই সম্পর্কে থেকে তুমি এই বৃত্তের জন্য ব্যাসার্ধ বের করে ফেলতে পারো। যেমন এটা হচ্ছে ডি, এটা 2 × r, তাহলে আর এর মান কত হইলো বলো তো? আর এর মান হলো d/2। তাহলে কি তোমাকে যদি কোনো একটা বৃত্তের ব্যাস দিয়ে দেয় তুমি সেটাকে 2 দ্বারা ভাগ করে সেই বৃত্তের ব্যাসার্ধ বের করে ফেলতে পারবা। এটা ক্লিয়ার? কোনো একটা বৃত্তের যদি ব্যাস দিয়ে দেয় সেটাকে তুমি 2 দ্বারা ভাগ করে সেই বৃত্তের ব্যাসার্ধ বের করে ফেলতে পারবা। ওকে, তার মানে এক কথায় তোমাকে যে কোনোভাবে বাই অ্যাট এনি চান্স বা এনি কস্ট তোমাকে সেই বৃত্তের ব্যাসার্ধের কাছে পৌঁছাইতে হবে। তুমি যদি সেই বৃত্তের ব্যাসার্ধের কাছে পৌঁছাইতে পারো তাহলে তোমার জন্য সূত্র সহজ, সেটা হচ্ছে 2πr। তুমি ডি দ্বারাও প্রকাশ করতে পারো, সমস্যা নাই। যেমন এখানে আর এর মান বসাই দিলে এটা কি হয়ে যায় বলো তো? πd হয়ে যায়। যেমন দরকার নাই, আমি তোমাকে এমনি দেখাই দিই। যেমন ধরো 2πr, এটা হচ্ছে বৃত্তের পরিধি। তুমি যদি এখানে আর এর মান বসাই দাও d/2, তাহলে 2πd/2, তাহলে হইলো কত? πd। তার মানে দেখো ব্যাসের সাথে পাই গুণ করলে যেটা পাওয়া যায় তাকে তুমি বৃত্তের পরিধি বলো, অথবা ব্যাসার্ধের সাথে 2π গুণ করলে যা পাওয়া যায় তাকে তুমি বৃত্তের
পরিধি বলো, একই কথা। তাহলে তোমার দুইটা জিনিস তো মনে রাখার দরকার নাই, পরীক্ষায় গোলাই যাবে। একটা মনে রাখো, আমি 2πr মনে রাখতাম, এখন বড় হয়ে গেছে, এখন সমস্যা হয় না, যেটা দিবা সেটাই ঠিক। কিন্তু তোমার জন্য যেহেতু তুমি ছোট, আমি তোমাকে রিকমেন্ড করব তুমি বৃত্তের পরিধির জন্য 2πr মনে রাখো। তোমাকে যদি কোনো সময় ব্যাস দিয়ে দেয়, তুমি সেটাকে 2 দ্বারা ভাগ করে ব্যাসার্ধ নির্ণয় করো। ওকে, ক্লিয়ার? এবার আসো আমরা একটু বৃত্তাংশের দৈর্ঘ্যটা দেখি। বৃত্তাংশের দৈর্ঘ্য বা সেটাকে আমরা বলতে পারি বৃত্তকলার দৈর্ঘ্য। হ্যাঁ, এই নামে ডাকতে পারো তুমি। আমি এখন এটা দ্বারা কি বোঝাচ্ছি, ওই যে একই জিনিস, মনে করো একটা বৃত্ত তোমাকে দেওয়া আছে, এই বৃত্তে তোমাকে বলতেছে এটা হচ্ছে আমাদের এই বৃত্তের হচ্ছে কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র। তাহলে মনে করো এই যে এই অংশটা, এখান থেকে শুরু করে আমাদের এই অংশটা যে দৈর্ঘ্য, এখান থেকে শুরু করে এই বিন্দু থেকে এই বিন্দু যে দৈর্ঘ্য, এটা মনে করো আমাদের কেন্দ্র ও, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এই যে ও এ বি যে কার্ভ পথটা আছে, মানে যে বক্রপথটা আছে, সেই পথের দৈর্ঘ্য কত, তোমাকে জিজ্ঞেস করলো এ বি সমান কত। দেখো তো এটা একটা বৃত্তাংশের দৈর্ঘ্য না, তার মানে তো পরিধির একটা দৈর্ঘ্য। এখন পরিধির কতটুকু সেটা তো তোমাকে বের করতে হবে। তুমি এখন এটার জন্য ঐকিক নিয়ম ব্যবহার করে একটা সূত্র বানাইতে পারো। যেমন দেখো, তুমি যখন 2πr পাচ্ছ কত, যখন কেন্দ্রে 360 ডিগ্রি কোণ হচ্ছে, তুমি তখন 2πr পাইতেছো। এখন 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 এই কোণটা যদি মনে করো হয় থিটা, তাহলে কত হবে সেটাই আমরা বের করব। তাহলে আমরা লিখতে পারবো 360 ডিগ্রি এর জন্য অতিক্রান্ত পথ 2πr পথ, হ্যাঁ, পথ 2πr। তাহলে 1 ডিগ্রির জন্য কত, 1 ডিগ্রির জন্য অতিক্রান্ত পথ হচ্ছে আমাদের 2πr ডিভাইডেড বাই 360। তাহলে থিটা ডিগ্রির জন্য কত, থিটা ডিগ্রি এর জন্য অতিক্রান্ত পথ, এটা হচ্ছে 2πr ইন্টু থিটা ডিভাইডেড বাই 360। তাহলে বৃত্তাংশের দৈর্ঘ্যের জন্য আমরা সূত্র পেয়ে গেছি। সেটাকে আমরা এভাবে লিখতে পারবো, একটু যদি সাজায় লিখি, এ বি সমান থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু 2πr। বইয়ে দেখবা এই 2 দ্বারা 360কে কাটাকাটি করে 180 লেখা আছে, ওটা মনে রাখা একটু কষ্ট। এইভাবে মনে রাখা সহজ কি জন্য আমি তোমাকে বলতেছি। দেখো, তার মানে কি তুমি বুঝতে পারছো, আমাদের টোটাল যে জিনিস সেটা বসবে নিচে, মানে টোটাল কোণ কত সেটা 360, সেটা নিচে বসবে। আর আমরা যতটুকু কোণের জন্য বৃত্তাংশের দৈর্ঘ্য নির্ণয় করব সেটা বসবে উপরে, এবং 2πr তো 2πr এর মতোই বসবে। ওকে, বুঝতে পেরেছো? তার মানে আমাদের বৃত্তাংশের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাকে দেখতে হবে কেন্দ্রে কতটুকু কোণ তৈরি করতেছে। সেই কোণের মান জানলে তুমি যতটুকু কোণের জন্য বৃত্তাংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলতেছে সেটা পারা যাবে। বলো তো এটা ক্লিয়ার কিনা? জি ক্লিয়ার। ওকে, আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে আমরা দুইটা সূত্র দেখলাম। যদি পরিধি বলে, আমি সূত্রটা একটু রিভিউ করে দিই। যদি পরিধি বলে এবং ওই বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে তুমি সেটাকে লিখতে পারবা 2πr। এখন আমাকে যদি বৃত্তাংশের দৈর্ঘ্য বলে, বৃত্তাংশের দৈর্ঘ্য, এবং যেই বৃত্তাংশের দৈর্ঘ্য বলতেছে সেই বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় এবং সেই বৃত্তাংশ যদি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে সূত্র হবে হচ্ছে থিটা বাই 360 ইন্টু 2πr। এবং একক কী হবে, আর যে এককে থাকবে সবগুলো সেম এককে হবে। এই হচ্ছে আমাদের দুইটা সূত্র। এই অধ্যায়ে আমরা আরও দুইটা সূত্র শিখবো। এই হচ্ছে এই অধ্যায়ে টোটাল 4টা সূত্র শিখবো। আসো আমরা এই রিলেটেড, তোমার বইয়ে এতটুকু লেখা আছে, তুমি যদি তোমার বইটা খুলো তুমি দেখবা তোমার বইয়ে এতটুকু লেখা আছে। আমরা এখন উদাহরণ 18টা করবো আর কি। আসো উদাহরণ 18টা শুরু করি। এই যে উদাহরণ 18তে বলছে একটি বৃত্তের ব্যাস হচ্ছে এত, তাহলে এর পরিধি কত। আমি তোমাকে আগেই বললাম, যদি তোমাকে ব্যাস দেওয়া থাকে তোমার কাজ হচ্ছে সেখান থেকে ব্যাসার্ধ নির্ণয় করে নেওয়া। তাহলে তুমি সলিউশন লিখো। তুমি চাইলে চিত্র আঁকতে পারো, নাও আঁকতে পারো, কারণ এই ম্যাথটা অনেক ছোট, তো চিত্র চাইলে আঁকতে পারো, নাও আঁকতে পারো, তোমার ইটস টোটালি আপ টু ইউ। আচ্ছা, এটা আমাদের কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব তাকে তুমি বলো হচ্ছে ব্যাসার্ধ। কি গো, এত লেট কেন? এত লেট করলে হয়? কি করতেছিলাম? মিফতাহুল জান্নাত কি করতেছিলাম এতক্ষণ? আচ্ছা আসো আমরা দেখি। তাহলে এই কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত যে দূরত্ব তাকে আমরা বলি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ r। আমাদের এখানে দেওয়া আছে বৃত্তের ব্যাস, তার মানে তুমি লিখতে পারো এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, বা শুধু দেওয়া আছে, বা শুধু এখানে, দুইটাই লেখার দরকার নেই। তো মনে করো দেওয়া আছে লিখলাম। হ্যাঁ, দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে। তুমি কি লিখবা বৃত্তের ব্যাস,
বৃত্তের ব্যাস, যেটাকে তুমি ডি দ্বারা প্রকাশ করো এবং সেটা দেওয়া আছে 26 সেন্টিমিটার। আচ্ছা, তুমি কি জানো? আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ, অতএব তুমি লিখতে পারবা ব্যাসার্ধ, ব্যাসার্ধ, অতএব ব্যাসার্ধ, হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধকে তুমি যদি আর দ্বারা প্রকাশ করো, ব্যাসার্ধকে তুমি যদি আর দ্বারা প্রকাশ করো, আর হবে হলো d/2, আমি তোমাকে দেখাইলাম। আর ডি এর মান তুমি কত পাইছো? দেখো 26 পাইছো, 26/2, তাহলে এটা হবে 13 সেন্টিমিটার। তাহলে দেখো বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি। এখন বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলে ওই বৃত্তের পরিধি নির্ণয় করা কি কোনো ব্যাপার? তুমি কি জানো? আমরা জানি। তুমি লিখো হচ্ছে আমরা জানি, আমরা জানি বৃত্তের পরিধি সমান, বৃত্তের পরিধি সমান 2πr। দুই তো দুই, পায়ের মান তো তুমি জানো 3.1416। এটা কিভাবে আসে? এটা আসলে ওই যে আমরা পরিধির সূত্র প্রমাণ করতে গেলে এই পাইকে আমরা পাবো। আমরা যেহেতু প্রমাণ করি নাই, আমরা আপাতত মুখস্থ রাখবো, ঠিক আছে? এবং আরটা কি বলতো? আর হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, সেটা আমরা বের করলাম হচ্ছে 13। তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে 3টা গুণ করে দেওয়া। বলো তো গুণ করলে কত আসে? হাতে তো ক্যালকুলেটর আছে নিশ্চয়ই, গুণ করলে কত আসে বলো? 2 ইন্টু 3 আমাদের দেখো এখানে 3.1416 ইন্টু 13, যদি তুমি গুণ করো এটা পাওয়া হচ্ছে 81.68। তাহলে এখানে লিখতে পারবা হচ্ছে তুমি 81.6816, এবং একক কী হবে? যে একক ব্যাসার্ধের একক আর কি, সেটা হচ্ছে সেন্টিমিটার। এটাই আমাদের উত্তর। এখন এর পাশে তুমি একটা প্রায় লিখতে পারো। কেন প্রায় লিখবা? কারণ আমরা যেই পায়ের মান ব্যবহার করছি এটা হচ্ছে একটা মানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, পায়ের আসল ভ্যালু না, সেজন্য এখানে একটা প্রায় লিখে দেওয়া ভালো, ঠিক আছে? দেখবা অঙ্কের শেষে প্রায় লেখা থাকে। কেন লেখা থাকে? কারণ পায়ের যেই মান তুমি ব্যবহার করতেছো সেটা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু, ঠিক আছে? এই তাহারা এত লেট কেন? এত লেট করলে কেমনে পড়াশোনা হবে? ব্যাস মনে ছিল না। আহারে। আচ্ছা দেখো, আমরা উদাহরণ 18 করে ফেললাম। এরপরে আমরা আসো উদাহরণ 18 এখানে করা আছে, বইয়ে তোমার করা আছে আর কি। এরপরে আসো আমরা বৃত্তাংশের দৈর্ঘ্য নিয়ে তো কথাবার্তা বলেই ফেলাইছি। আমরা তাহলে এখানে সূত্রটা শুধুমাত্র লিখে দিই। বৃত্তাংশের দৈর্ঘ্য বলতে একটা বৃত্ত থাকবে, সেই বৃত্তের ক্ষেত্রে কী হবে? বৃত্তের যে কেন্দ্র আছে, মনে করো এই বৃত্তের কেন্দ্র এটা, এবং একটা কোণ এই বৃত্তে একটা মানে যেই দৈর্ঘ্য তৈরি করে আর কি, একটা কোণের কারণে এই বৃত্তে যে দৈর্ঘ্যটা তৈরি হয়, মনে করো এই যে এই কোণ, এই কোণের নাম দিলাম থিটা। এই থিটা কোণের কারণে যে দৈর্ঘ্যটা তৈরি হলো তাকে বলতে পারবা এবি। মানে এবি সরল রেখা না, যে বক্রপথটা যেখানে হয়েছে সেটা আর কি। যদি এরকম হয় তাহলে তুমি বলতে পারবা যে এই পথ এবি সমান আমাদের হবে হচ্ছে থিটা ডিভাইডেড বাই 360, এবং এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ইন্টু 2πr। আমরা এটা দেখলাম আর কি, আমরা এটা প্রমাণও করেছি। হ্যাঁ, এটার প্রমাণটা ছোটো ছিল, আমরা করেছি। এই সূত্রটা আমরা অলরেডি দেখছি। আসো এই রিলেটেড একটা ম্যাথ আমরা এখন করব। এই যে এখানে যে 2 দ্বারা ভাগ করছে করে 180 করে দিছে, এটা মনে রাখাটা একটু কষ্ট লাগতো আমার জন্য এটা মনে রাখা সহজ হতো যে আমি যতটুকু চাচ্ছি সেটা উপরে, মোটটুকু নিচে, আর 2πr, ঠিক আছে? এই একই সূত্র আমরা বৃত্তের ক্ষেত্রফলের জন্য দেখবো আর কি, সেজন্য আমার জন্য সহজ হইতো। এবার আসো আমরা কি করব, বৃত্তক্ষেত্র এবং বৃত্তকলার ক্ষেত্রফল নিয়ে একটু আলোচনা করি। মনে করো এই একটা বৃত্ত, এই বৃত্তের যে কেন্দ্র, এটা হচ্ছে সেই কেন্দ্র যাকে তুমি ও দ্বারা প্রকাশ করো, এবং কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব তাকে তুমি বলো হচ্ছে ব্যাসার্ধ। তার মানে এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে আমি আর দ্বারা প্রকাশ করি। কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ওখান থেকে প্রমাণ করা যায় সেই বৃত্তের ক্ষেত্রফল হবে হচ্ছে পাই আর স্কয়ার। এবং এটার একক কী হবে? বর্গ একক। মানে আরের একক যে এককে থাকবে, এখানে দেখো আরকে স্কয়ার করা হয়েছে, তার মানে কি বর্গ করা হয়েছে, তার মানে এককে বর্গ করলে বর্গ একক, এটা হবে হচ্ছে বর্গ একক। তাহলে আমরা বুঝে গেছি। আমাদের যদি মনে করো ব্যাস দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা কি করব, ব্যাস দেওয়া থাকলে সেখান থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয় করে নেব। আমরা যদি ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করি তাহলে কি হবে? ডি ইজিক্যাল টু আর, আমাদের আর ইজিক্যাল টু d/2, মানে ডি সমান হচ্ছে ব্যাস হচ্ছে আমাদের ব্যাসার্ধের দ্বিগুণ। তার মানে কি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। এই কথাগুলো ছোটোবেলায় কঠিন লাগতো, কঠিন লাগার কিছু নাই। তুমি কি করবা, বড়টা হবে ছোটোটার দ্বিগুণ, আর ছোটোটা হবে বড়টার অর্ধেক। এই তো, তাহলে এই জিনিসটা মনে রাখবা। তোমাকে যদি কোনো সময় ব্যাস দেয় সেটাকে তুমি 2 দ্বারা ভাগ করে ব্যাসার্ধ করে নিবা, তাহলে ব্যাসার্ধ করে সেই ব্যাসার্ধের মানটা এই সূত্রে বসায় দিলেই হয়ে যায়।
ওকে, এটা গেল আমাদের বৃত্তের ক্ষেত্রফল। এরপরে আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বৃত্তকলার ক্ষেত্রফল। এখন আমরা দেখব হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল, ক্ষেত্রফল এটা তো ওই আগের মতনই, আমি তোমাকে একটু দেখাইলেই তুমি ব্যাপারটা বুঝে যাবা। মনে করো এটা আমাদের একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত যে দূরত্ব তাকে তুমি বল, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব তাকে তুমি বলো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর, ঠিক আছে। আর এখন তুমি মনে করো এখানে কেন্দ্রে একটা কোণ তৈরি হইলো, কেন্দ্রে একটা কোণ তৈরি হইলো, যে কোণের নাম তুমি দিলা হচ্ছে থিটা। তাহলে এই থিটা কোণের কারণে এখানে একটা এরিয়া পাবা, এই যে এই এরিয়াটুকু যেটুকু এই দুটা এই থিটা কোণটা বাউন্ডারি করে রাখছে, ঘিরে রাখছে, সেই এরিয়াটুকু কত, তোমাকে এইটাকেই বলা হয় হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। এখন আমরা এটাই বের করব। এটা বের করার জন্য কি সূত্র ব্যবহার করব? ওই ঐকিক নিয়মই ব্যবহার করব, যে 360 ডিগ্রি এর জন্য ক্ষেত্রফল হয় কত? 360 ডিগ্রি। দেখো কেন্দ্রে তো টোটাল কোণ 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রির জন্য ক্ষেত্রফল হয় হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। যদি ওই বৃত্তের ব্যাসার্ধ আর হয় তাহলে 1 ডিগ্রি এর জন্য ক্ষেত্রফল হবে হচ্ছে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 360 ডিগ্রি। তাহলে আমরা থিটা ডিগ্রির জন্য দেখব, থিটা ডিগ্রি এর জন্য ক্ষেত্রফল হবে হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি। এখন আমরা যদি এটাকে একটু নামকরণ করে দিই ও এ বি, ঠিক আছে, নামকরণ করে দিলাম, তাহলে এই যে এটার ক্ষেত্রফল ও এ বি এর ক্ষেত্রফল, ও এ বি, এখানে কিন্তু ও এ বি ত্রিভুজ না, এটা একটা ওই যে এই দাগটা কিন্তু কার্ভ, ও এ বি এর ক্ষেত্রফল তুমি লিখতে পারো ও এ বি এর ক্ষেত্রফল। তুমি চিত্র দেখে বুঝে নিবা যে ও এ বি এখানে কি, তাহলে এটাকে একটু সাজায় লিখলে লেখা যায় থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। এভাবে সাজায় লিখলে মনে করো তোমার হয়ে গেল। আমরা এই অধ্যায়ের জন্য যে 4টা সূত্র প্রয়োজন ছিল আমরা শিখে নিয়েছি। আমি 4টা সূত্র একবার একটু লিখে দিই, আমি তোমাকে সহজভাবে মনে রাখার টেকনিকটা দেখাই দিই। কোন একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, আমরা মনে করো এখানে যে বৃত্ত নিয়ে কল্পনা করব সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর। যদি ব্যাসার্ধ আর হয় তাহলে তুমি লিখতে পারবা পরিধি হচ্ছে আমাদের 2 পাই আর। এটা গেল প্রথম সূত্র। আর বৃত্তকলার দৈর্ঘ্য আমরা শিখেছি, তাহলে বৃত্তকলার দৈর্ঘ্য হবে বৃত্তকলার দৈর্ঘ্য যদি ওই বৃত্তকলাটি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে তাহলে হবে হচ্ছে থিটা ডিভাইডেড বাই, থিটা তো বুঝতে পারবা না, আমি সুন্দরভাবে লিখি থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু 2 পাই আর। এই দুই দ্বারা কাটাকাটি করতে দিলে 180 হয়ে যাবে তুমি জানো। আর তারপরে আমরা ক্ষেত্রফল নিয়ে আলোচনা করতে পারি। সেই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে সেই বৃত্তের ক্ষেত্রফল হয় হচ্ছে পাই আর স্কোয়ার, একক হবে হচ্ছে বর্গ একক। আর বৃত্তকলার ক্ষেত্রফল একইভাবে তুমি বের করতে পারবা বৃত্তাংশের ক্ষেত্রফল, নাম দিতে পারো বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল। সেটা যদি তুমি নির্ণয় করো একইভাবে সেই বৃত্তাংশ যদি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে তাহলে 360 ডিগ্রির থিটা টুকু নিবা, নিয়ে এখানে পাই আর স্কোয়ার করে দেবা, একক হবে একই বর্গ একক, ঠিক আছে, বর্গ একক। ঠিক আছে, বলো তো এই 4টা সূত্র কি মনে থাকবে এই অধ্যায় অঙ্কগুলো করার সময়? যদি মনে না থাকে তোমাকে আমি প্রেসক্রিপশন করে দিই, সকালে একবার, দুপুরে লেখার দরকার নাই, রাতে একবার, এইভাবে 3বার প্র্যাকটিস করো, দেখো মনে থেকে যাবে। ঠিক আছে, মনে থাকবে সূত্রগুলো? বলো তো মনে থাকবে কিনা সূত্রগুলো? মনে থাকবে? ইলহাম মনে থাকবে সূত্রগুলো? ওকে, ঠিক আছে। আসো তাহলে আমাদের এই যে বৃত্তকলার ক্ষেত্রফল নিয়ে কথাবার্তা অনেক কিছু বলা আছে বইয়ে, একটু দেখতে পারো, তোমার এত কিছু মনে রাখার দরকার নাই। আমি তোমাকে যতটুকু লিখে দিলাম ততটুকু মনে রাখলেই দেখবা এই অধ্যায়ের কোনো ম্যাথে তুমি বাদতেছো না ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা উদাহরণ 19টা একটু দেখি। উদাহরণ 19 আমাদের কি বলতেছে, আসো সলিউশন করি। আমরা দ্রুত সলিউশন করে চলে যাব। একটি বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো একটা বৃত্ত আছে, এই বৃত্তটা আমাদের মানে যে কেন্দ্র আছে, এখন কেন্দ্রটাকে আমরা সাদা কালার দিয়ে মানাবে আর কি। পরীক্ষায় তো তোমরা সব একই পেন্সিল দিয়ে ব্যবহার করবা। তাহলে এখন কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব তাকে তুমি বলো হচ্ছে ব্যাসার্ধ। তার মানে এখানে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর,
ঠিক আছে। এবং এটা বলছে কি একটি বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রি কোণ তৈরি করে। তার মানে এই যে মনে করো এই যে একটা কোণ তৈরি হইলো না বৃত্তচাপ কেন্দ্রে, এই যে এই বৃত্তচাপটা, এটাকে তো বৃত্তচাপ বলো, এই বৃত্তচাপটা কেন্দ্রে এখানে যে কোণ তৈরি করলো 56, এবং থিটা সমান আমরা তাহলে 56 ডিগ্রি লিখতে পারবো, থিটা ইজিক্যাল টু 56 ডিগ্রি। আচ্ছা, তাহলে মনে করো এই বিন্দুর নাম দিলাম আমরা এ, এই বিন্দুর নাম দিলাম বি। আচ্ছা, এখন আমাদের যা যা দেওয়া আছে আমরা লিখে ফেলবো। দেখো এখানে এখানে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধকে তুমি আর দ্বারা প্রকাশ করো, এবং আর ইজিক্যাল টু, এটা কিন্তু 4 না, এটা হচ্ছে ইংরেজিতে লেখা আছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, 8 সেন্টিমিটার আমি লিখলাম। এবং তাহলে এখন আমাকে বলছে বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রি কোণ তৈরি করে, এবং তুমি যেহেতু চিত্র আঁকাই দিছো, স্যার বুঝে নিবে, তাহলে তুমি একবারে লিখে ফেলতে পারবে, এবং থিটা ইজিক্যাল টু 56 ডিগ্রি। কারণ থিটা যে কি সেটা তো চিত্রে তাকাইলেই দেখা যাচ্ছে, আলাদা করে বলার কি দরকার। আচ্ছা, এবার আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করব এবং বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে প্রথম কাজ আমাদের হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য। অতএব বৃত্তচাপের দৈর্ঘ্য সেটা কত হবে ভাই? সেটা হবে হচ্ছে আমাদের ওই যে আমরা শিখেছি যেই কোণটা চাইছে সেটা উপরে, টোটালটুকু নিচে, এবং বৃত্তচাপ যেহেতু তার মানে 2πr আসবে। এবং এখন আমরা মান বসাই দিব। দেখো থিটার মান আমরা জানি 56 দেওয়া আছে, এবং এটা তো 360 ইন্টু 2, পায়ের মান তো তুমি জানো 3.1416, এবং আর এর মান কত? আর এর মান দেখো আমাদের এখানে দেওয়া আছে 8 সেন্টিমিটার, তাহলে তুমি এখানে 8 লিখে দাও। ক্যালকুলেশন করলে তুমি বৃত্তচাপের দৈর্ঘ্য পেয়ে যাবা। ঠিক আছে, তোমরা হায়ার ম্যাথে সেম জিনিস শিখবা, তবে ওখানে রেডিয়ান কোণ দিয়ে শিখবা। আমরা যখন হায়ার ম্যাথ করাবো তখন দেখাবো যে হায়ার ম্যাথেও আমরা সেম জিনিসই করতেছি, রেডিয়ান কোণ দিয়ে করতেছি। রেডিয়ান কোণ দিয়ে করলে সেটার সূত্র হচ্ছে এস ইজিক্যাল টু আর থিটা, যেখানে আরটা হচ্ছে আমাদের রেডিয়ান কোণে থাকে। তোমরা হয়তো করছো যখন ওই যে আমাদের হায়ার ম্যাথে ত্রিকোণমিতি করছো, তখন করছো হয়তো, এতদিনে তো করার কথা। 1416 ইন্টু 8। ঠিক আছে, এটার দৈর্ঘ্য আমরা পেলাম হচ্ছে 7.819। একক কী হবে? একক হবে আমাদের সেন্টিমিটার, এবং শুধু সেন্টিমিটার লিখলেই হবে, পাশে একটা প্রায় লিখে দিতে হবে, কারণ এখানে পায়ের মানটা আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ব্যবহার করছি, এক্স্যাক্ট ভ্যালু ব্যবহার করি নাই। তাই এখন যেটা এটা যেহেতু একটা উত্তর, তাহলে তোমার কাজ কি? এটাকে একটু বক্স করে দেওয়া, পরীক্ষায় করে দিলে স্যারের জন্য সুবিধা হয় অ্যান্সার খুঁজে পেতে। এবং তারপরে আমরা কি করব বলো তো? এরপরে আমাদের কাজ হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল বের করা। তাহলে লিখতে পারি বৃত্তকলার ক্ষেত্রফল। একইভাবে তুমি সূত্র লিখবা, যতটুকু কোণের জন্য চাওয়া হয়েছে সেটা উপরে, টোটালটুকু নিচে, তারপরে ক্ষেত্রফল হচ্ছে পায়ের স্কয়ার। কাজ শেষ। এবার তুমি মান বসায় দাও। দেখো থিটার মান তুমি জানো হচ্ছে 56, আর এখানে আছে 360, পায়ের মান তো 3.1416, যেহেতু কোনো কিছু বলে দেয় নাই, বলে দিলে সেটা ব্যবহার করতাম। আর আর এর মান তো দেখো 8, তাহলে 8কে স্কয়ার করো, কত পাবা? তুমি তো সেটাই তো দেখবা, তাই না? তাহলে আমরা কি লিখবো? 56/360 ইন্টু 3.1416 ইন্টু 8 স্কয়ার মানে কত? 64। তাহলে গুণ করে দিলে তুমি পাবা 31.27, 31.27, এবং এটা হবে কি বলো তো? বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কয়ার, বর্গ সেন্টিমিটার। এবং এখানেও আমাদের একটা কি লিখতে হবে? প্রায় লিখতে হবে, কারণ এটা আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু, পায়ের অ্যাপ্রক্সিমেট ভ্যালুর জন্য পেয়েছি। তাই আমি তোমাকে বলে দিই এক কথাই, আর বা সামনে বলবো না, বৃত্তের প্রত্যেকটা ম্যাথের শেষে আমি যদি লিখি তাও প্রায় লিখতে হবে, যদি না লিখি তাও প্রায় লিখতে হবে, কারণ আমরা এখানে পায়ের মানটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ব্যবহার করি। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার আশা করি। এই হচ্ছে আমাদের দুইটা অ্যান্সার। আশা করি এ ধরনের ম্যাথ, যদি এ ধরনের ম্যাথ আসলে পরীক্ষায় থাকবে না, এ ধরনের ম্যাথ তোমার এমসিকিউতে থাকতে পারে, এরকম ছোটো ছোটো ম্যাথ। হ্যাঁ, এগুলো এমসিকিউতে থাকতে পারে, ক্যালকুলেটর টিপেই করে ফেলা যায়, খাতায় করা লাগে না। ওকে, আমরা আসো তারপরের ম্যাথে যাই। এই যে এখানে করা আছে, তারপরের ম্যাথে আমরা যাই। উদাহরণ 20 দেখো, একটি বৃত্তের ব্যাস এবং পরিধির পার্থক্য যদি 90 সেন্টিমিটার হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হয়েছে। তার মানে আমাদের এখানে কি একটা শর্ত দেওয়া আছে, সেই শর্ত থেকে আমরা বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে প্রথম কাজ একটা বৃত্ত আঁকায় ফেলা, বৃত্ত আঁকাইলাম, তারপরে কি কাজ? তারপরে সলিউশন লিখে ফেলা। প্রথম কাজ সলিউশন লেখা, তারপরে কাজ বৃত্ত আঁকানো, বৃত্ত আঁকানোর পরে সেই বৃত্তের ব্যাসার্ধ দিয়ে ফেলা কাজ, কারণ আমরা তো সেটাই নির্ণয় করব। ঠিক আছে, কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে মনে করি বৃত্তটির ব্যাসার্ধ কত? আর। তাহলে তুমি প্রথম কাজ হচ্ছে মনে করি বৃত্তটির ব্যাসার্ধ, বৃত্তটির ব্যাসার্ধ তুমি ধরে নিলা সেটা হচ্ছে আর।
এবং একক কি হবে দেখো, পার্থক্য আমাদের দেওয়া আছে সেন্টিমিটারে, তার মানে এটা আর সেন্টিমিটার হবে, আমি শিওর। ঠিক আছে, যে একক আছে সে এককে থাকে। এবং দেখো বৃত্তের ব্যাস তাহলে কত হয়, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে অতএব বৃত্তের ব্যাস তুমি লিখতে পারবা কি, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে বৃত্তের ব্যাস হবে 2r। তারপরে কি বলছে, পরিধি, তাহলে এবং পরিধি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি কত হয়, বৃত্তের পরিধি নিশ্চয়ই 2πr হয়, 2πr হয়। ঠিক আছে, আমাদের এখানে বলছে বৃত্তের ব্যাস এবং পরিধির পার্থক্য হচ্ছে 90 সেন্টিমিটার। তার মানে তুমি এখানে প্রশ্ন মতে লিখতে পারবা, এক কথায় তুমি এখন প্রশ্ন মতে দিয়ে লিখতে পারবা, প্রশ্ন মতে ব্যাস মাইনাস পরিধি সমান 90। তো ব্যাসের মান তুমি কত জানো, বের করছো 2r, আর পরিধির মান কত 2πr, এবং এটা হবে 90। বৃত্তের ব্যাস এবং পরিধির পার্থক্য হচ্ছে এটা। ভাই পরিধি মাইনাস ব্যাস হইতো, পরিধি মাইনাস ব্যাস হইতো তো। আচ্ছা আমি তোমাকে বলি, এখন তোমার এখানে একটা ব্যাপার আছে, তুমি প্রশ্নের দিকে পড়ে দেখো, একটি বৃত্তের ব্যাস এবং পরিধির পার্থক্য দিয়েছে, তুমি এখানে আর এর মান যখন বের করবা দেখবা আর এর মানটা তুমি নেগেটিভ পাচ্ছ, কিন্তু দৈর্ঘ্য কি কখনো নেগেটিভ হয়? তার মানে কি, তুমি এখানে যে পার্থক্য করেছো সেটার মডুলাস ভ্যালু নিতে হবে। কিছু জিনিস আছে তুমি অঙ্কগুলো করতে করতে বুঝবা। দেখো তুমি যেহেতু আগে করছো, তুমি বুঝে গেছো যে এখানে কি বড়টাকে আগে নিতে হবে, ছোটটাকে পরে নিতে হবে। এখন কোনটা বড় কোনটা ছোট কিভাবে বুঝবা? দেখো এখানে শুধু 2r আছে, আমি তোমাকে বলি, দেখো এখানে শুধু 2r আছে, এখানে 2r এর সাথে আবার পাই গুণ আছে, এবং পায়ের মানটা একের থেকে বড়, তাহলে নিশ্চয়ই 2πr বড় হবে 2r এর থেকে। সেজন্য কি আমাদেরকে বড় মাইনাস ছোট করলে আমরা পজিটিভ ভ্যালু পাবো, আর যদি ছোট মাইনাস বড় করি তাহলে কি পাবো, নেগেটিভ ভ্যালু পাবো। আর নেগেটিভ ভ্যালু তখন আবার ওই মডুলাস দিয়ে পজিটিভ করে নেওয়া লাগে। আমরা হায়ার ম্যাথে এই ধরনের ম্যাথ কিন্তু করছি, তোমার মনে আছে কিনা? তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি, দুই পাশে একটা মডুলাস দিয়ে নিতে পারি। ঠিক আছে, মডুলাস দিয়ে দিলে নেগেটিভটা পজিটিভ হয়ে যায়, তুমি জানো। তাহলে এখন বৃত্তের ব্যাস কত, বৃত্তের ব্যাস হচ্ছে আমাদের 2r, আর পরিধি কত 2πr। ঠিক আছে, এবং এখানে থাকলো কত 90। তাহলে তুমি যদি এখান থেকে কি করো, তাহলে তুমি এখান থেকে আর কমন নিয়ে নাও, 2r কমন নিতে পারো, 2r কমন নিলে এখান থেকে হচ্ছে 1 মাইনাস পাই, এবং এখানে একটা মডুলাস ভ্যালু আসলো, এবং এখানে থাকে 90। ঠিক আছে, মডুলাস ভ্যালু না আসলে তুমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবা, তাহলেই কাজ শেষ। মডুলাস দিয়ে কঠিন লাগলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবা, তাহলে তখন মডুলাসের ঝামেলা নাই। দেখো এবার তুমি যদি মান বসায় দাও 2r, এবার তুমি দেখো 1 মাইনাস 3.1416 সমান 90। ওকে, তাহলে তুমি এবার দেখো এখানে কত, 1 মাইনাস 3.1416 যদি করো, এটা আসে হচ্ছে পয়েন্ট মাইনাস, এটাও দেখো এখানে 2r আছে, আর এখানে আসলে হচ্ছে মাইনাস 2.1416, এবং দুই পাশে মডুলাস ছিল দিয়ে দিলাম। মডুলাসের কাজ হচ্ছে নেগেটিভকে পজিটিভ বানানো, তাহলে এখানে নেগেটিভ একটা সংখ্যা পেয়েছি, এটা পজিটিভ হয়ে যাবে, তাহলে মডুলাস তুলে দিলাম এবং এখানে যা আছে পজিটিভ বানিয়ে দিলাম। এটা হচ্ছে মডুলাসের কাজ। তুমি চাইলে এতটুকু না করে কি করতে পারো, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিতে পারো, তাহলে একবারে এই লাইনটা পেয়ে যাবে আর কি। দেখো এই সমীকরণের মধ্যে আর ছাড়া আর কোনো চলক নাই, তাহলে আর এর মান বের করে ফেলা যায়। আর এর মান কীভাবে বের করবা, উপরে 90 আর নিচে এই দুইটা সংখ্যা চলে যাবে, তাহলে একটা সংখ্যা হচ্ছে 2 আর একটা সংখ্যা হচ্ছে 2.1416 করে দাও, তাহলে পেয়ে যাবা। তাহলে 90 ডিভাইডেড বাই 2.1416 ইন্টু 2, এবং এটা পাইলা হচ্ছে 21.01, এটা পাইলাম হচ্ছে আমরা 21.01। এত কি হবে, এত সেন্টিমিটার হবে। এবং এটা কি বলতো, অ্যাপ্রক্সিমেট ভ্যালু, তাই এখানে একটা প্রায় লিখতে হবে। বারবার বলতেছি, এটা ভুল করো না, স্যাররা এটার জন্য মার্ক কাটে, তো সেজন্য বারবার বলতেছি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বলো তো বুঝছো কিনা, বুঝতে পেরেছো? বুঝছি। ওকে, মডুলাস না দিতে চাইলে এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবা, তাহলে আর মডুলাসের ঝামেলা নাই। এই যে যেমন দেখো এখানে কিন্তু বড়টা থেকে ছোটটা বিয়োগ করছে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করার কারণে মডুলাস নিয়ে আসে নাই আর কি। তুমি চাইলে এইভাবেও করতে পারো, তোমার কাছে যেটা ইজি লাগে আর কি। তবে কনসেপ্ট ঠিক থাকলে তুমি যেভাবেই যাও, যেভাবেই আগাও, দেখবা মিলে গেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরের ম্যাথে আমরা আসি। একটি বলছে একটি বৃত্তাকার মাঠের ব্যাস মিটার 100, এখানে একটু ভুল লিখছে, একটি বৃত্তাকার মাঠের ব্যাস হবে শুধু, হ্যাঁ, মিটারটা এখানে হবে না, তাই তো বলি। এখানে বৃত্তাকার মাঠের ব্যাস 124 মিটার,
মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার চওড়া একটি রাস্তা আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। মানে ব্যাপারটা এরকম, মনে করো একটা বৃত্তাকার মাঠ, ঠিক আছে, এবং এই মাঠের চারপাশে মাঠের সীমানা ঘেঁষে, এই যে মাঠের যে সীমানা, এটা একটা বৃত্তাকার মাঠ আমি আঁকাইলাম, মাঠের সীমানা ঘেঁষে একটা রাস্তা আছে, তার মানে এখানে আরেকটা বৃত্ত তুমি আঁকাইলা, এই যে এটাই হচ্ছে আমাদের সেই রাস্তা, এই যে এখানে এই যে এটাই সেই রাস্তা, এটা সেই রাস্তা। আমাদের এখন কাজ হচ্ছে এই রাস্তার ক্ষেত্রফলটা বের করা আর কি। হ্যাঁ, আসো ক্ষেত্রফলটা বের করি। তাহলে আমরা কি করব, দেখো আমরা আসলে আমরা যদি মাঠের কথা বাদ দিই, আমরা এখানে দুটো বৃত্ত দেখতে পাচ্ছি। এখন দুটো বৃত্তের কেন্দ্র কিন্তু সেম, কারণ কি, ওই যে আমাদের বৃত্তাকার মাঠকে ঘিরেই তো রাস্তাটা আছে, তার মানে দুইটা বৃত্তের কেন্দ্র সেম। তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমরা নিতে পারবো R1, আর একটা বৃত্তের ব্যাসার্ধকে নিতে পারবো হচ্ছে আমরা R2। মনে করো প্রথম বৃত্তের মাঠের যে ব্যাসার্ধ সেটাকে R1 নাম দিয়ে দিলাম, এবং মাঠ সহ রাস্তার যেই ব্যাসার্ধ সেটাকে আমরা R2 নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আসো আমরা কি করব, আমাদের এখানে যা দেওয়া আছে লিখে ফেলবো। দেওয়া আছে কি, বৃত্তাকার মাঠের ব্যাস, বৃত্তাকার মাঠের ব্যাস তুমি ডি লিখতে পারো অথবা নাও লিখতে পারো, তোমার ইচ্ছা। আমি মনে করো ডি লিখলাম, তাহলে এটা হবে হচ্ছে 124 মিটার। খুবই ভালো কথা, যদি বৃত্তাকার মাঠের ব্যাস 124 মিটার হয়, তাহলে তুমি এখন কি করবা, আমি বলছি যদি ব্যাস দেওয়া থাকে কোনো সময়, সেটাকে আমরা ব্যাসার্ধে নিয়ে আসি, আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তাহলে আমি লিখতে পারবো অতএব মাঠের ব্যাসার্ধ, দেখো মাঠের ব্যাসার্ধকে তুমি চিত্রে কি ধরেছো, R1 ধরেছো না, তার মানে R1 লিখতে পারবো। R1 হবে হচ্ছে D ডিভাইডেড বাই 2। ডি এর মান কত, 124, আর ডিভাইডেড বাই 2, তাহলে 124কে 2 দ্বারা ভাগ করো, 124 ডিভাইডেড বাই 2 আসে হচ্ছে 62, তাহলে এটা হবে হচ্ছে 62 মিটার। আমরা বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলটাও বের করে ফেলতে পারবো। তাহলে অতএব বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, কারণ ব্যাসার্ধ জানলেই ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এখানে দিতে পারবো পাই, যেহেতু আর কে R1 ধরেছি, তাহলে R1 স্কোয়ার। তাহলে পায়ের মান কত, পায়ের মান হচ্ছে 3.1416, আর R1 এর মান আমরা পেয়েছিলাম 62, তাকে করবো স্কোয়ার। তাহলে ভ্যালুটা কত আসে দেখো, আমরা 3.1416 ইন্টু 62 স্কোয়ার আমরা পেলাম হচ্ছে 12,076.31। এত কি লিখবো বলো তো, মিটার আছে না, তার মানে বর্গ মিটার। তোমার এখানে একবারে এখন প্রায়টা শেষে লিখো, সবসময় প্রায় লিখতে গেলে তত সময় পাবা না, তাই না, বুঝতে হবে তো ব্যাপারটা। দেখো তুমি যদি সবসময় প্রায় লিখতে যাও, তোমার অনেকটা সময় নষ্ট হবে, তুমি শেষে একবারে প্রায় লিখে দিবা, কাজ শেষ। মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার চওড়া একটা রাস্তা আছে, তার মানে এই যে চওড়া, এই রাস্তার যে চওড়া, এটা হচ্ছে 6 মিটার। তার মানে এখানে যদি আসো, এটাও আমাদের 6 মিটার, তুমি যেখানেই যাও এই দূরত্বটা হবে আমাদের 6 মিটার। তাহলে বলো তো, এই যে বৃত্তাকার মাঠ সহ রাস্তার ব্যাসার্ধ কত হবে, মানে এই যে এতটুকু তো আমাদের 62 আর এতটুকু আমাদের 6, তাহলে টোটালটা যোগ করে দিলে আমরা কি পাবো, মাঠ সহ রাস্তার ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারবো মাঠ সহ রাস্তার ব্যাসার্ধ। এখন আমরা লিখতে পারবো মাঠ সহ রাস্তার ব্যাসার্ধ, সেটাকে আমরা ধরছি হচ্ছে R2, সেটা হবে হচ্ছে মাঠের ব্যাসার্ধ সহ ওই রাস্তা যতটুকু চওড়া সেটা। তাহলে 62 আর 6 যোগ করলে হয় হচ্ছে 68 মিটার। বলো তো বুঝতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো? যদি বুঝেই থাকো তাহলে এবার মাঠ সহ রাস্তার ক্ষেত্রফলটা তুমি বের করে ফেলো। অতএব মাঠ সহ রাস্তার ক্ষেত্রফল, সেটা হবে কত, পাই আর স্কোয়ার। যদি ব্যাসার্ধ জানো তাহলে এখানে আর হিসাবে R2 আছে, R2কে স্কোয়ার করে দাও, তাহলে কাজ শেষ। এখন পায়ের মান তো তুমি জানো 3.1416, আর R2 এর মান হচ্ছে 68কে স্কোয়ার করে দাও, তাহলে এখানে কত হইলো তুমি দেখো, 3.1416 ইন্টু 68 স্কোয়ার আসে হচ্ছে 14,526.75 বর্গমিটার। দেখো তো আমরা প্রথম কাজ করলাম যে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বের করলাম, তারপরে মাঠ সহ রাস্তার ক্ষেত্রফল বের করলাম। তাহলে এখন যদি দুইটা বিয়োগ করে দিই তাহলে কি পাবো, রাস্তার ক্ষেত্রফল পাবো।
এক জায়গায় শুধু মাঠের ক্ষেত্রফল আর এক জায়গায় মাঠ সহ রাস্তার ক্ষেত্রফল, তাহলে বিয়োগ করে দিলেই রাস্তার ক্ষেত্রফল পাবা, কমন সেন্স। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল তুমি লিখতে পারবা, অতএব রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল সেটা হবে হচ্ছে ওই যে মাঠ সহ রাস্তার ক্ষেত্রফল মাইনাস মাঠের ক্ষেত্রফল, তাহলে 14,526.75 মাইনাস 12,076.31 এবং এককটা কি, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার। এটা দিতে ভুল করা যাবে না। এবার বিয়োগ করে দিয়ে আসো, অ্যান্সার মাইনাস কত 12,076.31, এটা পাইলাম হচ্ছে 2450.44 এবং তোমাকে এখানে লিখতে হবে কি বলতো, বর্গমিটার। এবং এটা যেহেতু আমাদের ফাইনাল অ্যান্সার, তাই আমরা এখানে একটা প্রায় লিখে দিব, প্রায়। এটাই হচ্ছে আমাদের ম্যাথ। বলো এই ম্যাথটা বুঝতে পেরেছো? এই ম্যাথটা বুঝতে পেরেছো কি? হ্যাঁ। শিখতে বুঝতে পেরেছো? ইলহাম বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, এটাই আমাদের ম্যাথ করা ছিল, আমরা সেম উত্তর বের করছি। এবার এরপরের ম্যাথ, এটা আমাদের কাজ দেওয়া ছিল, তাহলে কাজটা তুমি পারবা না। একটি বৃত্তের পরিধি হচ্ছে 440। এই ম্যাথগুলো কিন্তু সব তোমার বইয়ের ম্যাথ, একটু বইটা খুলে দেখিও। ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আসো তোমাকে একটু আমি বুঝাই দিই, হিন্টস দিয়ে দিই। কাজ যেহেতু তুমি নিজেই করবা, আমি তোমাকে জাস্ট হিন্টস দিয়ে দিই। একটা বৃত্তের পরিধি দেওয়া আছে এবং এই বৃত্তের মধ্যে কি দেওয়া আছে বলো তো? এই বৃত্তের মধ্যে একটা, বাহ সুন্দর তো, আমি তো এটা জানতামই না। আচ্ছা যাই হোক, এই একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের মধ্যে একটা কি দেওয়া আছে, বর্গক্ষেত্র দেওয়া আছে। আমি তোমাকে দেখাই বৃত্তের মধ্যে বর্গক্ষেত্রটা কেমন। মনে করো এই হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্র এবং এই যে বৃত্ত, এই হচ্ছে ব্যাপার। এরকম একটা চিত্র দেওয়া আছে যে একটি বৃত্তের পরিধি দেওয়া আছে। তাহলে মনে করো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত যে দূরত্ব, তাকে তো তুমি পরিধি বলবা। এটা আমাদের পরিধি, ঠিক আছে? এটা আমাদের পরিধি, যেটাকে তুমি বলতে সরি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, তাকে তুমি বলো হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধকে তুমি আর দ্বারা প্রকাশ করবা, এটা হচ্ছে আর। তোমাকে এখানে কি দেওয়া আছে দেখো তো, বৃত্তের পরিধি হচ্ছে 440 মিটার। তাহলে এক কথায় 2πr সমান হচ্ছে 440 মিটার। তাহলে তুমি এখান থেকে সিম্পলি আর এর মানটা বের করে ফেলতে পারবা। তাহলে ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো তো তুমি আর এর মান বের করে ফেললা। এখন এদিকেও যদি তুমি আরকে এত দূর পর্যন্ত বর্ধিত করো, তুমি দেখতে পাবা এটা হচ্ছে কি, এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তার মানে কি, বৃত্তের ব্যাস হচ্ছে এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তার মানে এখানে বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আর বর্গক্ষেত্রের যদি এক বাহুর দৈর্ঘ্য এ হয়, তাহলে সেই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হয়, √2 × a। তোমাকে আমি শিখাইছি। আর এখান থেকে তো বৃত্তের ব্যাস 2r বের করলা, আর এর মান এখান থেকে জানো, আর এর মান বসাই দিবা, তাহলে এর মান তুমি পেয়ে যাবা। বলো তো এই অঙ্কটা করতে পারবা? বাড়িতে করিও। হ্যাঁ, আমি তোমাকে প্রসেস বলে দিলাম, আমি তোমাকে আরেকবার বলতেছি তুমি কি করবা। প্রথমত বৃত্তের পরিধি দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধকে আর ধরে নিবা, সেখান থেকে তুমি বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করে ফেলবা। তারপরে কি করবা, তুমি দেখতে পাচ্ছ যে এই বৃত্তের যে ব্যাস, সেটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের সমান, ঠিক আছে? তাহলে কি, বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের কর্ণ ধরে নিবা। তাহলে কি, বৃত্তের ব্যাস হচ্ছে 2r আর বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2 × a। তোমাকে আমি দেখাইছি গতদিন যখন আমরা এই যে আয়তক্ষেত্র নিয়ে কথাবার্তা বলছি, বর্গক্ষেত্র নিয়ে কথাবার্তা বলছি, তখন দেখাইছি যে বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য হচ্ছে √2 × a। এখান থেকে তুমি কি করবা, আর এর মান বসাই দিলেই এর মান পেয়ে যাবা। ওকে, এটা তোমাদের HW থাকলো। যেহেতু এটা এই কাজ ছিল, তোমরা বাড়িতে করিও, আমি তোমাকে প্রসেসটা বলে দিয়েছি। এরপরে আমাদের দেখো আরও কিছু অঙ্ক আছে, আমরা করব। আসো আমরা আরও কিছু ম্যাথ করে ফেলি। এখানে বলতেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার এবং বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে 14 সেন্টিমিটার। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। একই কথা, মানে সব কিছু দিয়ে মানে একটা জিনিসের মান জানতে চাইছি। এর আগে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য জানতে চাইতো, এবার আমাদের কোণের মান জানতে চাচ্ছে। সমস্যা নাই তো, আমরা আসলে একটা বৃত্ত আঁকাইলাম। এটা মনে করো এই বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? এবং এই বৃত্তের একটা ব্যাসার্ধও তো তুমি পাবা, তাই না? এই বৃত্তের এটা মনে করো ব্যাসার্ধ। হ্যাঁ, এই বৃত্তের এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধকে তুমি আর নাম দিতে পারো এবং এই ব্যাসার্ধটার মান দেওয়া আছে দেখো 12 সেন্টিমিটার। ভালো কথা। এবং বৃত্তচাপের যে দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে কি, মনে করো এই যে এই বৃত্তচাপটা মনে করো এরকম একটা কোণ তৈরি করবে
এবং এই যে বৃত্তচাপ মনে করো এ থেকে বি পর্যন্ত এটার দৈর্ঘ্য দেওয়া আছে, এ থেকে বি পর্যন্ত এটার দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 14 সেন্টিমিটার। ঠিক আছে, এটা আমাদের বৃত্তের কেন্দ্র ও। ঠিক আছে, বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। ঠিক আছে, বৃত্তচাপটি কেন্দ্রে মনে করো এই যে এই কোণ নির্ণয় করলো আর এই কোণকে তুমি ধরে নিলা থিটা, তাহলে মনে করি বৃত্তচাপটি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে তুমি এখানে মনে করলা, মনে করি বৃত্তচাপটি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। অর্থাৎ তুমি কি জানো বৃত্তচাপের দৈর্ঘ্য কত হয় যদি থিটা কোণ উৎপন্ন করে এবং সেই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য তুমি কত জানো বলো তো? বৃত্তচাপের দৈর্ঘ্য তুমি কিন্তু সূত্র আমি তোমাকে জাস্ট শিখাইলাম, তাই না? তাহলে তুমি সেই সূত্র কত জানো বলো তো? সেই সূত্র তুমি জানো হচ্ছে থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু 2 পাই আর। তাহলে প্রশ্ন মতে এই থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু 2 পাই আর সমানিত 14, কারণ ওটাই তো বৃত্তচাপের দৈর্ঘ্য। তাহলে তুমি এখানে লিখতে পারবা প্রশ্ন মতে, তুমি এখানে লিখতে পারবা হচ্ছে প্রশ্ন মতে থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু 2 পাই আর সমান কত 14 সেন্টিমিটার। সেন্টিমিটার তো লেখার দরকার নেই, কারণ ডান পক্ষ বাম পক্ষে সেন্টিমিটার কাটাকাটি চলে যায়, গিয়ে এটাই থাকে। আচ্ছা দেখো, এবার থিটার মান তো তুমি বের করবা, তাহলে থিটাকে থিটার মতো রেখে দাও, 360 মতো থাক। 2 পাইয়ের মান তো তুমি জানো 3.1416, আর এর মান দেখো দেওয়া আছে 12 সেন্টিমিটার, তাহলে 12 লিখে দাও, আর এখানে 14 লেখা আছে। দেখো এর ভিতরে থিটা ছাড়া আর কিছু নাই, তাহলে থিটার মান তুমি বের করে ফেলতে পারো। কীভাবে বের করবা? তাহলে গুণ করে দাও, 2 ইন্টু 3.1416 ইন্টু 12, গুণ করলে আসে হচ্ছে আমাদের 75.39। তাহলে থিটা ডিভাইডেড বাই 360 সমান 14 ইন্টু 75 এখানে তো 14 ছিল, 14 আর এই যে এটা নিচে চলে আসবে, তাহলে 75.39। মানে এই টোটালটুকু গুণ করে যা হয় সেটা তো এদিকে ভাগ হয়ে যাবে না, তো একবারে ভাগ করে দিলাম। তারপরে থিটার মান তুমি কত পাবা দেখো তো? থিটার মান পাবা হচ্ছে 360, ওইদিকে গুণ হয়ে যাবে, তাহলে 14 ডিভাইডেড বাই 75.39 ইন্টু 360। তাহলে এটা করে দিলে আমরা ডিগ্রির মান পেয়ে যাব, কত ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে 14 ডিভাইডেড বাই 75.39 ইন্টু 360, এটা কোণ হয় হচ্ছে 66.85 ডিগ্রি। তাহলে 66.85 ডিগ্রি, 85 না বলে 85 বলতে পারো, শুনতে ভালো লাগে আর কি, এটাই নিয়ম আর কি। তাহলে এটা হচ্ছে প্রায় লিখতে হবে, কারণ এখানে আমরা কিসের মান ব্যবহার করছি? এখানে আমরা ব্যবহার করছি হচ্ছে আমাদের পায়ের মান। পায়ের মান ব্যবহার করলে সেখানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাওয়া যায়। বলো তো বুঝতে পেরেছো কিনা? ক্লিয়ার? অঙ্কগুলো ছোট ছোট দেখছো, অঙ্কগুলো ছোট ছোট। আচ্ছা আসো এই অঙ্কটাও করি, আমরা 25 পর্যন্ত করে আজকে শেষ করে দিই, আর বাকি ম্যাথ কালকে করে ফেলবো, সব অনুশীলনী সহ কালকে শেষ করে দেব। তারপরে দেখো এখানে বলতে একটি চাকার ব্যাস আমাদের দেওয়া আছে 4.5 মিটার। আমাদের যদি কোনো সময় ব্যাস দেওয়া থাকে আমরা কি বলছি? সেখান থেকে ব্যাসার্ধ নির্ণয় করে নেব। দেখছো সবগুলো ম্যাথের কনসেপ্ট কিন্তু সেম, আমরা একই কনসেপ্টে আগাচ্ছি যাতে আমাদের পড়াশোনা অনেক কমে যায়। মনে করো এটাও বৃত্তের কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব তাকে তুমি বলবো হচ্ছে ব্যাসার্ধ, এবং সেই ব্যাসার্ধকে তুমি যদি আর দ্বারা প্রকাশ করো, এখানে চাকার ব্যাস দিয়েছে, তার মানে এখানে চাকা মানেই কিন্তু বৃত্ত। হ্যাঁ, এখানে চাকার ব্যাস এটাকে তুমি যদি ডি দ্বারা প্রকাশ করো সেটা হচ্ছে যে আমাদের 4.5 মিটার। তাহলে অতএব ব্যাসার্ধ কত হবে? অতএব ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু ওই যে ডি বাই 2, ব্যাসের অর্ধেক, তাহলে ডি এর মান 4.5 আর ডিভাইডেড বাই 2, তাহলে 4.5 কত হয়? 4.5 ডিভাইডেড বাই 2, এটা আসে হচ্ছে 2.25, তাহলে এটা আসে হচ্ছে 2.25 একক কী হবে? মিটার হবে। আমাদের ব্যাসার্ধের মান শেষ। এবার আমাদেরকে বলছে যে চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘোরা লাগবে। দেখো তো, চাকাটা যখন তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে তখন সে একবার ঘুরে, চাকাটি যখন তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে তখন সে একবার ঘুরে। মানে চাকাটা যদি এখান থেকে ঘুরতে শুরু করে এবং ঘুরে 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 আবার এই বিন্দুতে আসে, তাহলে তখন চাকাটা একবার ঘুরলো। তার মানে কি? আমরা প্রথমত পরিধির দৈর্ঘ্য নির্ণয় করব, তারপরে কি যে ঐকিক নিয়মে এখান থেকে বের করে ফেলবো যে সে কতবার ঘুরে। এটাই আর আসো আমরা বের করি। সহজ অঙ্ক, একটু বুঝলেই, ভাষাটা বুঝলেই সহজ আর কি। তাহলে আমরা এখন কি করব? পরিধির দৈর্ঘ্য নির্ণয় করব। অতএব
চাকাটির পরিধি, অতএব চাকাটির পরিধি সেটা হচ্ছে 2 পাই আর। তো 2 তো কনস্ট্যান্ট, পায়ের মানও তুমি জানো 3.1416, আর আর এর মান তুমি বের করলা সেটা হচ্ছে 2.25, একক আছে হচ্ছে মিটার, তাহলে মিটার লিখে দাও। তাহলে এবার গুণ করে দেখো কত আসে, 2 × 3.1416 ইন্টু 2.25 আসে হচ্ছে 14.72 এবং এত মিটার। আমরা চাকাটার পরিধি পাই গেছি, তার মানে কি চাকাটা যদি একবার ঘুরে তাহলে সে এত মিটার যায়। তার মানে আমরা বলতে পারবো এত মিটার গেলে চাকাটি ঘুরে হচ্ছে একবার। তাহলে আমরা লিখতে পারবো এইভাবে যে 14.1372 মিটার যায় একবার ঘুরে, একবার ঘুরে, মানে চাকাটা যদি একবার ঘুরে তাহলে এত মিটার যায়। তাহলে 1 মিটার যাবে 1/14.1372 বার ঘুরে। আমাদের এখানে নিয়ে যেতে হবে 360 মিটার, অতএব 360 মিটার যায়, এই যে 1 এর সাথে 360 গুণ হয়ে যাবে, আর নিচে হবে কত 14.1372 এতবার ঘুরে। তা আসো দেখি কত হয়। তাহলে উপরে বসবে হচ্ছে 360 ডিভাইডেড বাই 14.1372 ভাগ করলে আসা হচ্ছে 25.46 বার। তুমি বলো তো এই মানে তোমাকে যদি জিজ্ঞেস করে তোমার কাছে কয়টা চকলেট আছে, তুমি কি বলবা আমার কাছে 3.60 চকলেট আছে? মানে কোনো কিছু যদি কোনো একটা সংখ্যা সবসময় একটা পজিটিভ সংখ্যা হয়, মানে পূর্ণ সংখ্যা হয় আর কি। সেজন্য দেখো তুমি এখানে তোমার কিন্তু যে উত্তর বইয়ে সেটা কিন্তু 25.46 লিখছিল, পরে চাকাটি প্রায় লিখছে 25 বার ঘুরবে, তার মানে পূর্ণ সাংখ্যিক লিখতে হয়। তার মানে তুমি এখানে এই যে 46.46কে বাদ দিয়ে দিবা, তারপর লিখবো অতএব চাকাটি 25 বার ঘুরবে, 25 বার ঘুরবে। এই তো অঙ্ক সহজ, কিন্তু তোমাকে হচ্ছে কনসেপ্টটা ধরতে হবে। তোমরা তো এই অধ্যায় করছো আগে, ঠিক আছে? এটা গেল আমাদের 23 নম্বর। আশা করি এই ম্যাথে সমস্যা হওয়ার কথা না। গেল, এবার আসো আমরা 24 নম্বর অঙ্কটা করি। আমাদের বলতেছে যে 211 মিটার 20 সেন্টিমিটার যেতে 211 মিটার 20 সেন্টিমিটার যেতে দুইটি চাকা যথাক্রমে 32 এবং 48 বার ঘুরলো। চাকা দুটির ব্যাসার্ধের অন্তর নির্ণয় করো। আমাদের অঙ্ক কিন্তু সহজ, পরে কঠিন লাগতে পারে, কিন্তু আমি তোমাকে সহজ করে দিচ্ছি। দেখো 211 মিটার 20 সেন্টিমিটার, তার মানে কি টোটাল পথ হচ্ছে 211 মিটার আর 20 সেন্টিমিটার। তাহলে মোট পথ হচ্ছে 211 মিটার 20 সেন্টিমিটার। তাহলে আমরা কখনো কি ওই যে 3টা আম আর 4টা জাম যোগ করতে পারি? আমরা আপনি পারি না। মানে কি আমরা যদি সমজাতীয় একক না হয় আমরা যোগ করতে পারি না। তাহলে হয় মিটারকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, অথবা সেন্টিমিটারকে মিটারে নিয়ে যেতে হবে। বলো তো কোনটা করব, মিটারকে সেন্টিমিটার নাকি সেন্টিমিটারকে মিটার? কোনটা করব? ইলহাম বলো তো, মিটারকে সেন্টিমিটার করবো না সেন্টিমিটারকে মিটার করবো? মানে উদ্দেশ্য হচ্ছে সবগুলোকে সেম এককে নিয়ে আসা। তাহলে কি করবো, মিটার কোনটা করলে হলো ভাই, এটা করেন। আচ্ছা ঠিক আছে, আসো আমরা যে কোনো একটা করি। আমরা মিটারকে সেন্টিমিটারে নিয়ে যাই, তাহলে আমাদের দশমিক আসবে না আর কি। তাহলে 211 আছে, মিটারকে যদি সেন্টিমিটার করি তাহলে আমাকে 100 দ্বারা গুণ করতে হবে, কারণ আমরা জানি 1 মিটারে হচ্ছে 100 সেন্টিমিটার। তারপরে এখানে 20 ছিল, 20 টোটালটা হচ্ছে সেন্টিমিটার। তাহলে 211 সাথে যদি 100 গুণ করো তাহলে এটা আরো দুটো শূন্য যোগ হয়ে যায়, আর এখানে 20 এত সেন্টিমিটার। তাহলে এটা হইলো আমাদের কত, 211 20 সেন্টিমিটার। আমরা মোট পথ পেয়ে গেছি। দুইটি চাকা নিয়ে কথা বলতে না, তার মানে এটা আমরা প্রথম চাকার জন্য লিখবো, আর এটা আমাদের দ্বিতীয় চাকার জন্য লিখবো, ঠিক আছে? তাহলে আমরা এখন লিখবো প্রথম চাকার ক্ষেত্রে, আমরা এখন লিখবো হচ্ছে প্রথম চাকার ক্ষেত্রে কি দেখো তো, 32 বার ঘুরে সে এত মিটার যাবে। তার মানে কি আমরা দেখবো যে মানে একবারে সে কত মিটার যায়, তাহলে সেখান থেকে তার ব্যাসার্ধ পেয়ে যাব, কারণ একবারে যতটুকু যায় তাই তো তার পরিধির সমান। তার মানে আমরা লিখবো 32
32 বার ঘুরে 2.1120 সেন্টিমিটার যায়, তাহলে একবার ঘুরে কত যাবে? একবার ঘুরে 2.1120 ডিভাইডেড বাই 32 সেমি যাবে। তাহলে ভাগ করে দাও। তাহলে আমরা এখানে 2.1120 ডিভাইডেড বাই 32, এটা আসে হচ্ছে 660 সেন্টিমিটার। তাহলে প্রথম চাকার জন্য আমরা ব্যাসার্ধ নির্ণয় করে ফেলতে পারবো। প্রথম চাকার ব্যাসার্ধ আসলে নির্ণয় করে ফেলি, তাহলে আমাদের অর্ধেক কাজ হয়ে গেছে। আমাদের বলছিল দুটি চাকার অন্তর নির্ণয় করা। অন্তর নির্ণয় করা মানে কি? পার্থক্য নির্ণয় করা, মানে বিয়োগ করা। তার মানে প্রথম চাকার ক্ষেত্রে আমরা লিখতে পারবো অতএব, তুমি এখানে লিখতে পারবো অতএব 2 πr, প্রথম চাকার ব্যাসার্ধকে R1 ধরে নাও, তাহলে আমাদের জন্য সুবিধা, সেটা হচ্ছে 660। তাহলে এখান থেকে তুমি R1 এর মানটা বের করে ফেলতে পারো। R1 এর মান হবে হচ্ছে 660 ডিভাইডেড বাই 2 পাই। তাহলে 660 হচ্ছে আমাদের দেওয়া আছে, আর নিচে 2 পাই, 2 ইন্টু 3.1416 যদি করে দাও, এটা আসা হচ্ছে 105.042 একক কী হবে? সেন্টিমিটার হবে। খুবই ভালো কথা। এই একইভাবে আমরা দ্বিতীয় চাকার ক্ষেত্রে প্রথমত দেখব যে তার পরিধি কত, তারপরে সেই পরিধির সূত্র দিয়ে আমরা কি করব? ব্যাসার্ধ নির্ণয় করে ফেলবো। তাহলে এখন আমরা লিখব হচ্ছে দ্বিতীয় চাকার ক্ষেত্রে, আমরা এখন লিখব হচ্ছে দ্বিতীয় চাকার ক্ষেত্রে। দ্বিতীয় চাকা কি করছে? 48 বার ঘুরে সেম পথ যাচ্ছে। তার মানে আমরা লিখতে পারবো 48 বার ঘুরে 2.1120 সেন্টিমিটার যায়। তাহলে একবারে কতটুকু যাবে সেটাই হচ্ছে আমাদের পরিধির সমান। একবার ঘুরে 2.1120 ডিভাইডেড বাই 48 সেন্টিমিটার যায়। তাহলে এটা কত আসে দেখো, 2.1120 ডিভাইডেড বাই 48 আসে হচ্ছে 440। এটা আসে হচ্ছে 440 সেন্টিমিটার। এটাই হচ্ছে দ্বিতীয় চাকার যেই পরিধি সেটা। তাহলে আমি লিখতে পারবা এখন ওই পরিধির যেই সূত্র, অতএব 2πr2, মানে দ্বিতীয় চাকার পরিধির সূত্র 2πr2, এবং সেটা হবে হচ্ছে 440 মিটারের সমান। এখান থেকে তুমি R2 এর মান বের করে ফেলতে পারবা, সেটা হচ্ছে 440 ডিভাইডেড বাই 2 পাই। মান বসাই ক্যালকুলেশন করে দিয়ে আসো, 440 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416 আসে হচ্ছে 70.028 এত সেন্টিমিটার। দেখো দুইটা চাকার ব্যাসার্ধ পেয়ে গেছে, আমাকে অন্তর বের করতে বলছে না। এবার আমরা কি করব? এবার আমরা নর্মালি বিয়োগ করে দিব, তাহলে অন্তর পেয়ে যাবো আর কি। এটা আমাদের গেল। অতএব তুমি লিখবা অতএব চাকা দুইটির অন্তর, চাকা দুইটির ব্যাসার্ধের অন্তর, চাকা দুটির ব্যাসার্ধের অন্তর, ব্যাসার্ধের অন্তর। অঙ্কগুলো একটু নিজে ট্রাই করবা, দেখবা ভালো লাগবে। R1 ডিভাইডেড বাই R2 করে দিবে, R1 মাইনাস R2 অন্তর। তাহলে R1 এর মান তুমি পেয়েছো কত? এটা হচ্ছে 105.042, আর এটার মান কত পেয়েছো? 70.028। বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলেই তো পেয়ে যাবা। 105.042 মাইনাস ওই 70.028, এটা পাওয়া যায় হচ্ছে 35.013। এটা কি হবে? একক। একক হবে সেন্টিমিটার, কারণ সবগুলো সেন্টিমিটার এককে আছে। এটাই হচ্ছে চাকা দুটির ব্যাসার্ধের অন্তর। বলো তো বুঝতে পেরেছো কিনা অঙ্কটা? বুঝতে পেরেছো? জি। ওকে, এটাই আমাদের অঙ্ক ছিল। এবং দেখো এটাই আমাদের বের করছে, এরা মিটারে বের করছে, আমরা সেন্টিমিটারে বের করছি, কিন্তু জিনিস সেম। এই যে মিটারকে তুমি যদি 100 দ্বারা গুণ করে দাও তাহলে সেন্টিমিটারে চলে যাবে। তাহলে 0.35কে যদি তুমি 100 দ্বারা গুণ করো তাহলে 35 আসে, এখানেও দেখো 35 আসছে। তার মানে ঠিক আছে, বুঝছো? আসো এবার এই অঙ্কটা করি, এই অঙ্কটা করে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করে দিই। ঠিক আছে, এটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। একদিন অত পরে কী হবে, আমরা তো আছি, তাই না? তাহলে একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, একটি বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান। তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। মানে খুবই সিম্পল একটা ম্যাথ। ঠিক আছে, আমি তোমাকে দেখাই। মনে করো একটা বৃত্ত, এই বৃত্তের হচ্ছে আমাদের একটা কেন্দ্র আছে, নিশ্চয়ই কেন্দ্র আছে, এটাই হচ্ছে সেই বৃত্তের কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব তাকে আমরা বলি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, যাকে আমরা প্রকাশ করতেছি আর দ্বারা।
তার মানে এখানে দেওয়া আছে, দেখো এখানে বৃত্তের ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু 14 সেন্টিমিটার। তাহলে সেই বৃত্তের ক্ষেত্রফল কত? অতএব বৃত্তের ক্ষেত্রফল, কারণ এখানে ক্ষেত্রফল নিয়ে কাজ তুমি দেখতে পাচ্ছ, অতএব বৃত্তের ক্ষেত্রফল সেটা হবে হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তো পাইয়ের মান তো তুমি জানো 3.1416, আর এর মান তো তুমি দেখো দেওয়া আছে তোমার 14, স্কোয়ার করে দাও, তাহলে এখানে কত 3.1416 ইন্টু 14 স্কোয়ার, এটা আসে হচ্ছে 615.75 একক কী হবে? সেন্টিমিটার আছে না, তাহলে বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। আমি যেভাবে ভাবতেছি সেভাবে ভাববা, দেখবো অঙ্কগুলো সহজ হবে। ঠিক আছে? তোমাকে কেউ কিন্তু অঙ্ক শিখায় না, তোমাকে যেটা শেখানো হয় সেটা হচ্ছে যে ওই ব্যক্তি কিভাবে ভাবতেছে অঙ্কটা, সেটাই আর কি। তুমি চিন্তা করা শিখতেছো একে, তাছাড়া কিছু শিখতেছো না। একটি বর্গের ক্ষেত্রফল উক্ত বর্গের ক্ষেত্রফলের সমান। তার মানে তুমি যদি একটি বর্গক্ষেত্র নাও যার বাহুর দৈর্ঘ্য এ, তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এই বৃত্তের ক্ষেত্রফলের সমান। তাহলে মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তুমি ধরো এ কি হবে? সেন্টিমিটার হবে, কারণ এটাও তো সেন্টিমিটার এককে আছে। সব সেম একক না হলে তুমি কাজ করবা কীভাবে? অতএব তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বলো তো? তুমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানো বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, তার মানে কি ক্ষেত্রফল হবে এ স্কোয়ার বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তোমাকে দেখো এখানে বলে দিয়েছে সেটা হচ্ছে যে একটি বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান। তার মানে তুমি এখানে লিখতে পারবা প্রশ্ন মতে হচ্ছে এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই বৃত্তের ক্ষেত্রফল, দুইটা হচ্ছে সমান। তাহলে এখান থেকে তুমি এর মান বের করে ফেলতে পারবা বাহুর দৈর্ঘ্য, তাহলে √615.75 করে দিলেই তো তোমার এর মান পেয়ে যাবা। করে ফেলো, এটাকে রুট করে দাও, রুট করে দিলে আসে 24.81 একক কী হবে? সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারবো অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এটা, অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 24.81 সেন্টিমিটার। বলো তো ক্লিয়ার কিনা? এবং এখানে একটা প্রায় লিখে দিতে পারো, প্রায়। ক্লিয়ার এতদূর পর্যন্ত? জি। ওকে, আমাকে এবার একটু বলো আজকের ক্লাসটা নিয়ে কোনো ইনকোয়ারি বা কোনো প্রশ্ন যে বুঝি নাই এমন কিছু আছে? বুঝতে পেরেছো ক্লাসটা? এই শুক্রবারে আমি তোমাকে বলি, এই শুক্রবারে আমরা 16.2 আর 16.3 উপরে পরীক্ষা নিব। তো এই শুক্রবারের জন্য প্রিপেয়ার্ড থাকো। পরশু দিন 16.2 16.3 এই দুইটার উপরে পরীক্ষা হবে, সিকিউ এমসিকিউ দুইটা পরীক্ষায় হবে। আমাদের পদার্থবিজ্ঞানের একটা অধ্যায়ের পরীক্ষা পেন্ডিং আছে, ওটাও আমরা নিব। ঠিক আছে? তবে এই শুক্রবারে শুধুমাত্র ম্যাথের উপরে পরীক্ষা নেব, যাতে তোমরা ম্যাথে বেশি টাইম দিতে পারো। 16.2 16.3 ওকে, প্রিপারেশন নিতে থাকো। আমি যতদূর পর্যন্ত করাইলাম একদম তো করবাই। আর কালকে আমার ছুটি, বুঝছো? কালকে কোনো কাজ নাই, কালকে লম্বা ক্লাস নিয়ে আমরা 16.3 শেষ করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আজকের মতো সবাই ভালো থাকো। আমি তোমাকে পিডিএফ সহ ক্লাস লিঙ্ক গ্রুপে দিয়ে দিতেছি আপলোড করে, ওখান থেকে দেখে যতটুকু নোট করতে পারো না নোট করে নিবা। ঠিক আছে? ওকে, আমি রেকর্ডিংটা অফ করি।